আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস, আপনার তো গুগল ক্লাসরুম নাই না? হ্যাঁ, গুগল ক্লাসরুম আমি অ্যাক্টিভ করব। আমি আসলে অসুস্থ ছিলাম। হ্যাঁ, আমার বেশ কিছুদিন আমি অসুস্থ থাকার কারণে ডাক্তার আমাকে বলেছিল যে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এগুলো কম ইউজ করতে। হ্যাঁ, তো ডাক্তার বলেছিল যে 3 মান্থ একটু ওয়েট করতে হবে। তো প্রায় 3 মান্থ হয়ে গেছে। তো আমি অবশ্যই ওপেন করব। ঠিক আছে, এই জন্য একটু তোমরা ডিলে হচ্ছে আর কি। ঠিক আছে ওকে বাবা। মিস। কারণ তো গুগল ক্লাসরুমে তোমাকে ধরো অ্যাসাইনমেন্ট দিলে বা কোনো কিছু দিলে তোমরা যখন সেগুলো ইয়ে করে আমাকে পাঠাবে আনসার করে, তখন কিন্তু আমাকে সেগুলো দেখতে হবে, তোমাদের আনসার দিতে হবে, তাই না? এখন আমি ধরো গুগল ক্লাসরুমে দিলাম, তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিলাম, ক্লাস ইয়ে দিলাম, ওয়ার্ক দিলাম। তো দেখা গেল যে তোমরা ওগুলো করে পাঠিয়েছো হোমওয়ার্ক গুলো, আমি আর কারেকশন করতে পারি নাই। তাহলে তো আর লাভ হলো না। হ্যাঁ, এই জন্য আমি একটু সময় নিচ্ছি আর কি। সব সেকশনকে বলেছি যে আমি একটু সময় নিচ্ছি। কারণ আমরা তো কেবল শুরু করলাম, এখনো তো আমরা ইম্পর্টেন্ট সেরকম কিছুতে যাইনি আর কি। এতদিন তো আমরা শুধু ডেফিনেশন গুলো পড়লাম, তাই না?
আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছো বাবা? সবাই ভালো আছো তোমরা? মিস, আপনি কেমন জি মিস, আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমাদের পরীক্ষার রুটিন পেয়ে গেছো সবাই, তাই না? জি। সিলেবাসও পেয়ে গেছো। তো আমরা বায়োলজির ক্ষেত্রে আমাদের তো তোমরা কত মার্কসের পরীক্ষা হবে তোমরা আমাকে একটু বলো তো। ম্যাডাম 30। 30 মার্কস কি হবে, সিকিউ না এমসিকিউ? এমসিকিউ। এমসিকিউ। তাহলে আমরা বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুটোই পড়ছি, তাহলে আমাদের কত মার্কস ফার্স্ট পেপার হবে, কত মার্কস সেকেন্ড পেপার হবে? 15 মার্কস ফার্স্ট পেপার, 15 মার্কস সেকেন্ড পেপার। কথাটা আমি শুনতে পেলাম না, তোমার সাউন্ড একদমই কম। মিস 15 মার্কস হচ্ছে ফার্স্ট পেপারে আর 15 মার্কস হচ্ছে সেকেন্ড পেপারে। হ্যাঁ, গুড। এখন এই তো তোমরা অনেক কিছু জানো, আমার চেয়ে ভালো জানো। তো এই যে 15 মার্কস তোমাদের সেকেন্ড পেপার, 15 মার্কস ফার্স্ট পেপার, এর মধ্যে আমাদের সিলেবাস আমরা যতটুকু পড়বো ততটুকুর মধ্যেই ম্যাম কোশ্চেন করবে, তার বাইরে একটা কোশ্চেনও হবে না। বোঝা গেছে? তাহলে আমাদের পরীক্ষার আমরা এই যতটুকু পড়বো পরীক্ষার আগ পর্যন্ত, আমাদের 20 তারিখের আগ পর্যন্ত তার মধ্যে কোশ্চেন হবে। ঠিক আছে? তো আমরা যতটুকু পড়েছি ততটুকুই ভালো করে পড়বো, তাহলে আমাদের এক্সামে আমরা ভালো করতে পারবো। হ্যাঁ, ঠিক আছে বাবা? তাহলে আজকে আমরা শুরু করি। আজকে আমরা গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? গত ক্লাসে আমরা আমরা শ্রেণীবিন্যাসে আমরা গত ক্লাসে আমাদের যে পর্বগুলো আছে, আমাদের এই পর্বগুলোর আমরা 9টা যে প্রধান পর্ব আছে বা মেজর পর্ব আছে, এই পর্বর নামগুলো শিখে না, এই পর্যন্ত শুধু বলেছিলাম। আমরা জানি যে আমাদের বইয়ে 33টা পর্ব দেওয়া আছে, কিন্তু 33টা পর্ব যে দেওয়া আছে, নাম দেওয়া আছে তোমাদের, তো আমাদের এগুলো কোনো দরকার নেই, নামগুলোও জানার দরকার নেই আমার। আমার দরকার শুধু 9টা যে প্রধান পর্ব আছে, এই 9টা প্রধান পর্ব নাম জানা, এবং তাদের এই 9টা প্রধান পর্বের সঙ্গে আমার পরিচিত হওয়া। কারোর সঙ্গে পরিচিত হতে গেলে তার কি লাগে? বৈশিষ্ট্য লাগে, তাই না? তার ক্যারেক্টারিস্টিক্স লাগে। তাহলে এই যে 9টা যে প্রধান পর্ব আছে, এই 9টা পর্বের আমরা পর্ব সম্পর্কে জানবো, তাদের বৈশিষ্ট্যগুলো জানবো, এবং তাদের অবশ্যই প্রত্যেকটার আমাদের দুটো করে উদাহরণ শিখতে হবে, এক্সাম্পল। এবং এক্সাম্পল অবশ্যই আমাদের হতে হবে সায়েন্টিফিক নেম। হ্যাঁ, এক্সামে এটা আসে, তোমাদের সিকিউ কোশ্চেন এটা সবসময় আসে। একসঙ্গে 9টা পর্ব আসে না, ভয় পাওয়ার কারণ নেই। হয়তো দুটো বা একটা পর্বের নাম উল্লেখ করে দেওয়া হয়, একটা স্টেম দেওয়া হয়, স্টেমে হয়তো দুটো পর্ব বা 3টা পর্ব এরকম করে নাম উল্লেখ করে কোশ্চেন চলে আসে। এই জন্য আমাদের কি করতে হবে? আমাদের এই 9টা পর্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে। তো আমরা আগে এই 9, এবং আরেকটা কথা মনে রাখতে হবে, আমাদের যে 9টা যে মেজর ফাইলাম বা প্রধান পর্ব আছে, এই মেজর ফাইলামের নামগুলো লিখতে গেলে অবশ্যই আমাদের ইংলিশে লিখতে হবে, ইংলিশে লিখলে ভালো। ঠিক আছে? আমরা কিসে লিখবো? অবশ্যই ইংলিশে লিখবো। তাহলে আমরা 9টি প্রধান পর্বের নাম আগে শিখে নেই। 9টি, এটা আমাদের জানা, আমরা ক্লাস 8 থেকে পড়েছি। ঠিক কি না বলো? হ্যাঁ, জি ম্যাম।
জি ম্যাম। তারপরেও আমারও ভুল হয়, মানুষ মাত্রই ভুল করে, তাই না? ৯টি প্রধান পর্বের নাম। তাহলে ৯টা প্রধান পর্বের যে নাম, আমরা প্রথম যে পর্বটা জানবো সেই পর্বের নাম হলো পুরিফেরা। তার পুরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, আর্থ্রোপোডা। তোমাদের মধ্যে কি কেউ রেকর্ড করছো? ইয়েস ম্যাম, আমি রেকর্ড করছি, পরে দিয়ে দিব ক্লাবে দিয়ে দিব ম্যাম, গ্রুপে। আমার মনে হয় তোমাদের রেকর্ড করার দরকার নেই, রেকর্ড তো আমরা করি, ঠিক আছে? কিন্তু সবাই রেকর্ড করলে প্রবলেম। হুম, ঠিক আছে, তুমি সব ক্লাসে রেকর্ড করো। নো ম্যাম, আপনি যেহেতু রেকর্ড করলেন না তাই আমি করে দিলাম আর কি রেকর্ড। না, আমি তো রেকর্ড করছি, আমার তো রেকর্ড হচ্ছে, ভিডিও হচ্ছে তোমার পুরো ক্লাসটাই। ম্যাম তাহলে তো পুরো, রেকর্ডের কোনো চিহ্ন আসে নাই, তাই আমি। তাই? কারণ হ্যাঁ। ভিডিও তো অন করাই আছে, আমি তো অন করেছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেন ভিডিও হচ্ছে না? হচ্ছে তো, আমি তো হ্যাঁ দেখতে পাচ্ছি যে মিস, আমার, হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ আমার আমার ইয়াতে পিসিতে তো আমি দেখতে পাচ্ছি ভিডিও হচ্ছে। হ্যাঁ, ভিডিও তো অন করেছি, তোমাদের ক্লাস অন করার আগে অন করেছি। আচ্ছা, তাহলে আমরা যে ৯টা যে প্রধান পর্ব আছে, এই ৯টা প্রধান পর্বের নাম, নাম্বার 1 কি আমাদের পরিফেরা, পরিফেরা, পরিফেরা। নাম্বার 2 পরিফেরা পর্বের ফাইলামের পরে আমরা নাম্বার 2 হলো নিডেরিয়া। এরপরে কি প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, আর্থ্রোপোডা, হ্যাঁ, মলাস্কা, অ্যানিলিডা, ইকানোডার্মাটা, কর্ডাটা। তাহলে আমরা ৯টি যে মেজর ফাইলামের নাম, আমাদের ফার্স্ট নেম কি, আমরা ফার্স্ট হলো পরিফেরা, এরপর নিডারিয়া, নিডারিয়া, পরিফেরা, নিডারিয়া। নাম্বার 3 প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস। নাম্বার 4 এটার নাম ছিল নেমাথেলমিনথিস, কিন্তু এখন নাম দিয়েছে কি নেমাটোডা। তোমরা নিশ্চয়ই নেমাথেলমিনথিস পড়ে এসছো, এর নাম হলো কি নেমাটোডা। তাহলে আমরা কি বলছি, প্লাটিহেলমিনথিস এর পরে কি নেমাটোডা, নেমাটোডা। নাম্বার 5 মলাস্কা, মলাস্কা। নাম্বার 6 অ্যানিলিডা, অ্যানিলিডা। নাম্বার 7 আর্থ্রোপোডা, আর্থ্রোপোডা। নাম্বার 8 ইকাইনোডার্মাটা, ইকাইনোডার্মাটা। নাম্বার 9 কর্ডাটা। তাহলে ৯টা যে প্রধান পর্ব আছে, এই ৯টা প্রধান পর্বের নাম আমরা কি কি শিখলাম? আমরা প্রথমে 3টা করে মনে করি, পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। কটা শিখলাম আমরা? সবার ব্রেনে সেভ করে নে, আমি কিন্তু এক্ষুনি জিজ্ঞেস করব। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। তাহলে 3টা আমাদের ব্রেনে সেভ হয়েছে। আমরা চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করি যে 3টা পর্বের নাম কি কি। পরিফেরা, নিডারিয়া, প্লাটিহেলমিনথিস। সবার ব্রেনে সেভ হয়েছে বাবা? সবার ব্রেনে সেভ হয়েছে? জি মিস। তাহলে পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস। এরপর আবার 3টা আমি মনে আমার ব্রেনে সেভ করে নেই। নেমাটোডা, তারপর মলাস্কা, অ্যানিলিডা। নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা। নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা। তাহলে আমরা এই যে আমাদের যে 9 মেজর ফাইলাম আছে বা 9টা প্রধান পর্ব আছে, এই 9টা পর্বের মধ্যে আমরা 6টা শিখে ফেলেছি। কি কি? পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা। তাহলে আমরা আবার 6টা নাম মুখস্থ করি, দেখে আমি চোখ বন্ধ করে পারি কিনা নিজেকে জিজ্ঞেস করি।
এক সেকেন্ড আমি জিজ্ঞেস করে যে আমি পারি কিনা। পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা। হয়েছে 6টা? সবার ব্রেনে সেভ হয়েছে বাবা? ইয়েস ম্যাম। এরপর আর বাকি 3টা শিখে ফেলবো। বাকি 3টা হলো আমাদের আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা, কর্ডাটা। বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে? আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা, কর্ডাটা। বোর্ড দেখতে পাচ্ছি আমরা ক্লিয়ার? ইয়েস ম্যাম, বোর্ড ক্লিয়ার। তাহলে আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা, কর্ডাটা। আমরা তাহলে 9টা যে মেজর ফাইলাম আছে বা 9টা যে প্রধান পর্ব আছে, আমাদের নাম কি? পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকাইনোডার্মাটা, কর্ডাটা। তাহলে আমরা বলেছিলাম আমাদের প্রাণী জগতে আমাদের 33টা যে পর্ব আছে, এই পর্বের মধ্যে 9টার যে প্রধান পর্ব, এই 9টা পর্বের নাম আমরা শিখে ফেললাম। আমি এখন সবাই আমরা শিখে ফেলেছি? সবাই পারবো ইনশাল্লাহ? ইয়েস ম্যাম। সবাই পারবো? ইয়েস ম্যাম। তাহলে আমরা সবাই একটু তাহলে আমরা যে এই যে 9টা পর্ব, তাহলে আমাকে বলো, ইব্রাহিম বলো তো বাবা, এই 9টা প্রধান পর্বের নাম দেখি ইব্রাহিম কয়টা পারে? এটা কিন্তু সিরিয়াল মেইনটেইন করে বলতে হবে। মিস বলবো? হ্যাঁ বলো। নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নিডারিয়া, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা, কর্ডাটা। হ্যাঁ, তোমার নিডারিয়া 2বার হয়ে গেছে। এটা নিডারিয়া না, প্লাটিহেলমিনথিসের পরে হলো তোমার নেমাটোডা। প্লাটিহেলমিনথিসের পরে কি? নেমাটোডা। ঠিক আছে? ওকে হ্যাঁ, মিস। ওকে, ভেরি গুড। তাহলে আমরা যে এই যে 9টা প্রধান পর্ব, তাহলে এই 9টা প্রধান পর্বের নাম আমরা পারবো সবাই, তাই না? এখন আমরা এই পর্বগুলো সম্পর্কে জানবো। প্রথম আমরা জানবো পরিফেরা পর্ব সম্পর্কে। হ্যাঁ, তার আগে জানার আগে তোমাদের দেখো একটা পেজে দেওয়া আছে যে নন কর্ডেটা প্রাণী শ্রেণীবিন্যাস। আর এই যে নন কর্ডেট পর্বের যে প্রাণীর যে শ্রেণীবিন্যাস, আমরা দেখে এসেছি যে যে সমস্ত প্রাণী দেহে নটকোট থাকে না তারাই হলো নন কর্ডাটা। এটা আমরা পড়ে এসেছি না? নটকোট যখন পড়েছিলাম তখন কিন্তু আমরা এই সংজ্ঞাটা পড়ে এসেছি জি যে মিস। যেসব প্রাণী দেহে কি থাকে না, নটকোট থাকে না, তারাই হলো নন কর্ডাটা। তাহলে যেসব প্রাণী দেহে কি থাকে না, নটকোট থাকে না, তারাই হলো নন কর্ডাটা। আর এই যে আমরা যে নটকোট বললাম, এই নটকোটের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা দেখেছিলাম যে প্রাণী জগৎকে 2টো ভাগে ভাগ করা হয়েছিল, একটা কর্ডেট আর একটা নন কর্ডেট। সেটা তো আমরা জানলামই। তাহলে এর বৈশিষ্ট্য কি? তাহলে নন কর্ডেটের যদি আমরা প্রথম বৈশিষ্ট্যটা বলি, তোমরাই বলো তো নন কর্ডেটের তাহলে প্রথম বৈশিষ্ট্য কি হবে? সংজ্ঞা থেকে বলো। আমি সংজ্ঞার মধ্যে বৈশিষ্ট্য দিয়ে সংজ্ঞা বলেছি। ম্যাম, তাদের নটকোট থাকবে। তাদের নটকোট থাকবে থাকবে না। না। নটকোট থাকবে না। এই নাটা না দিলেই কিন্তু ভুল হয়ে যাবে। নাটা না দিলে কি হবে? ভুল হয়ে যাবে। কারণ তাদের নটকোট কি নেই। এবং তাদের আমরা জানি যে তাদের হলো, এবং তাদের যে ফুলকারন্ধ্র, গলবিলীয় যে ফুলকারন্ধ্র, এটাও নেই। এবং তাদের যে রক্তে, আমাদের রক্তে কি আছে? হিমোগ্লোবিন আছে, ঠিক কিনা? আমাদের রক্তে হিমোগ্লোবিন আছে। হিমোগ্লোবিন কি একটা রঞ্জক, এবং এই হিমোগ্লোবিন থাকার জন্য আমাদের রক্ত কি কেমন দেখায়? আমাদের রক্ত কি নীল না লাল সাদা? লাল দেখায় লাল। হিমোগ্লোবিনের কারণে। আর এই যে এই পিগমেন্টটা থাকার কারণে আমাদের লাল দেখায়। আর এই যে তাদের রক্ত সংবহন আর রক্তের যে হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনটা তাদের হলো রক্তরসে অবস্থান করে। নন কর্ডেটের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা কোথায় অবস্থান করে? রক্তরসে অবস্থান করে। আমরা রক্তে 2টো ভাগ জানি, একটা রক্তরস আর একটা রক্ত কণিকা। ওদের ক্ষেত্রে কোথায় থাকে? রক্তরসে থাকে। তাহলে দেখো যে নন কর্ডেটের কিন্তু 3টা বৈশিষ্ট্য আমরা ভালোভাবে শিখে গেলাম। যে প্রথমেই জানলাম যে তাদের কি থাকে না? নটকোট থাকে না, তাদের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না, তাদের রক্তে আবার কি থাকে না, সরি, তাদের রক্তে যে রক্তরস আছে এই রক্তকোষে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। তাহলে আমরা এটা তাদের বৈশিষ্ট্য। এবং ত্বক থেকে তাদের চোখের উদ্ভব ঘটে, ত্বক থেকে তাদের চোখের উদ্ভব ঘটে।
এবং তাদের যে স্নায়ুরজ্জ আছে, তারপরে গ্রন্থিযুক্ত এবং তাদের স্নায়ুরজ্জটা হয় গ্রন্থিযুক্ত এবং অঙ্কীয় এবং নিরেট। হুম। তাহলে আমরা মোটামুটি যে আমাদের যে নন কর্ডাটার যে বৈশিষ্ট্য আমরা এটা জানলাম। এবং নন কর্ডাটার নিচে দেখো বিভাজন দেওয়া আছে যে নন কর্ডাটার এই যে হিকম্যান যে নন কর্ডের যে বিভাজন দিয়েছেন সেই বিভাজনের ক্ষেত্রে দেখো নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে আমরা যে 9টা মেজর ফাইলাম পড়েছি, নিম্ন শ্রেণীর প্রাণীর ক্ষেত্রে আসবে হলো পরিফেরা এবং নিডারিয়া। পরিফেরা এবং নিডারিয়া এই দুটো হলো আসবে কি নিম্ন শ্রেণীর ক্ষেত্রে। আর সিলোমহীন কোনটা? সিলোমহীন প্রাণী থাকবে হলো প্লাটিহেলমিনথিসে। এগুলো কিন্তু এমসিকিউ আসে। প্লাটিহেলমিনথিস হলো সিলোমহীন। আর নিম্ন শ্রেণীর কোনটা? নিম্ন শ্রেণীর হলো পরিফেরা এবং নিডারিয়া। নিম্ন শ্রেণীর কারা? পরিফেরা এবং নিডারিয়া। আর প্লাটিহেলমিনথিসরা কি? প্লাটিহেলমিনথিস এটা হলো সিলোমহীন প্রাণী, আমরা পড়ে এসেছিলাম। এবং প্রকৃত সিলোমযুক্ত যে প্রাণী, এখানে তিনটা ফাইলাম, একটা ফাইলাম থাকবে, সেটা হলো প্রকৃত সিলোমযুক্তর ক্ষেত্রে 4টা ফাইলাম থাকবে আর অপ্রকৃত শুধু একটা। প্রকৃত সিলোমযুক্ত হবে হলো এই যে এই মিস নেমাটোডা যে সিলম আছে। মিস সিলম জানে কি জিনিস মিস? আমার বলা যাবে, ভুলে গেছি। সিলোম হলো একটা গহ্বর বা গর্ত। সিলোম হলো একটা কি? গহ্বর বা গর্ত, যেটা হলো দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এবং এটা মেসোড্রাম থেকে উদ্ভূত হয়। আমরা পড়েছিলাম না? পড়েছিলাম, ভুলে গেছি? হ্যাঁ, এটা পেরিটোনিয়াম দিয়ে আবৃত থাকে, মনে পড়েছে? জি মিস, এবার মনে পড়ছে। হ্যাঁ, জি মিস, মনে পড়েছে। আচ্ছা। ওকে। তাহলে এই যে আমরা যে প্রথমে আমরা দেখলাম যে হিকম্যান যে তোমার নন কর্ডেটদের বিভাজন করেছেন, এখানে পরিফেরা এবং নিডারিয়া কি, এটা হলো নিম্ন শ্রেণী। নিম্ন শ্রেণী লিখে দিই তাহলে ভালো হবে। পরিফেরা এবং নিডারিয়া নিম্ন শ্রেণী। আর প্লাটিহেলমিনথিস হলো এটা অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। এটা কি? অপ্রকৃত, সিলোমবিহীন প্রাণী। প্লাটিহেলমিনথিসে কি থাকবে না? সিলোম থাকবে না, সিলোমবিহীন প্রাণী। সিলোমবিহীন। প্লাটিহেলমিনথিস হলো সিলোমবিহীন আর নেমাটোডাটা হলো অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তাহলে অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণী হলো কি? নেমাটোডা। এটা অপ্রকৃত সিলোমযুক্ত। অপ্রকৃত সিলোমযুক্ত। আর এই যে মোলাস্কা, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা, এই 4টা হলো আমাদের প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তাহলে এই 4টা কি? প্রকৃত সিলোমযুক্ত প্রাণী। তাহলে আমরা দেখো, আমরা যে এই যে অপ্রকৃত যে সিলোম, আমরা যখন পড়েছিলাম যে প্রকৃত সিলোম কোনটা, অপ্রকৃত সিলোম কোনটা? অপ্রকৃত সিলোম কোনটা বলো? হ্যাঁ, কাকে বলি? নওশীন, প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনগুলো? প্রকৃত সিলোমযুক্ত প্রাণী কোনগুলো বা প্রকৃত সিলোমের সংজ্ঞা কি? হ্যাঁ, খুব ম্যাম সহজ। আমি বলবো? হ্যাঁ বলো, বলো, কে বলতে চাইলে বলো। হ্যাঁ ম্যাম আমি বলি। হ্যাঁ বলো শামসুজ্জামান। প্রকৃত সিলোম হলাম ম্যাম ইউসিলোমেট। এর মধ্যে হলাম ম্যাম 3টে স্তরই থাকবে, যেমন নেমাটোডাম, সরি, অ্যাক্টোডাম, এন্ডোডাম আর মেসোডাম, 3টা স্তরই থাকবে একটা হিসের মধ্যে। আর এগুলো কেঁচোদের মধ্যে হয়, যেমন ম্যাম অ্যানিলিডা, মোলাস্কা এইসব পর্বের মধ্যে হয়ে থাকে। আচ্ছা, তোমার হলো এখানে প্রকৃত সিলোমটা তুমি যেটা বললা যে কি বললা, আরেকবার বলো, আমি আরেকবার শুনি। প্রকৃত সিলোমটা হলো, তুমি কি বললা যে প্রকৃত ত্রিস্তরী প্রাণীদের ক্ষেত্রে দেখা যায় এবং এখানে এই যে প্রকৃত সিলোমের ক্ষেত্রে আর কি বললা তুমি? ম্যাম 3টাই, মানে অ্যাক্টোডাম, এন্ডোডাম ও মেসোডাম, এগুলো 3টাই লক্ষ্য হ্যাঁ, করা যায়। 3টাই লক্ষ্য করা যায়। হ্যাঁ ঠিক আছে, গুড। তারপর ম্যাম এটা পেরিটোনিয়াম দ্বারা আবৃত। হ্যাঁ, পেরিটোনিয়াম দিয়ে কারণ সিলোমটাই হলো প্রকৃত সিলোম। সিলোমের সংজ্ঞাটাই কি? আমরা সিলোমের সংজ্ঞার যে ম্যাক্সিমাম ইয়েটাই এখানে পেয়ে যাই, তাই না? কারণ আমার এখানে যে গহ্বরটা আছে এটাও পেরিটোনিয়াম দিয়ে আবৃত। এবং আমরা বাকি যে ফাইলামগুলো এখানে দেখছি, আমরা এই যে নেমাটোডার পরে যে বাকি ফাইলামগুলো আছে, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা এবং কর্ডাটা, এরা সবগুলো কি
এগুলো সবগুলোই হলো প্রকৃত প্রকৃত সিলম। সিলম যুক্ত। তাহলে প্রকৃত সিলম যুক্ত। হ্যাঁ, আমি একটু পিছনে ফিরে গিয়েছিলাম। তাহলে আমরা এই যে মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা, কর্ডাটা, এই কয়েকটাই হলো কি প্রকৃত সিলম যুক্ত, প্রকৃত সিলম। তাহলে হিকম্যান যে আমাদের যে নন কর্ডেটদের বিভাজন করেছিলেন, এবং এই বিভাজন অনুসারে আমরা যে প্রাণীদেরকে আমরা কিভাবে করেছি, যে নিম্ন শ্রেণীতে পড়েছে কোন কোন ফাইলাম, পরিফেরা এবং নিডেরিয়া, আর সিলম বিহীন হলো প্লাটিহেলমিনথিস, অপ্রকৃত হলো নেমাটোডা। আর বাকি যে 5টা ফাইলাম আমরা এখানে দেখতে পাচ্ছি, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা এবং কর্ডাটা, এগুলো সবগুলো প্রকৃত সিলম যুক্ত। তাহলে এইটুকু আমরা বুঝেছি সবাই? ইয়েস ম্যাম। ওকে, এটা আরো আমরা এখানে এটা জানার আমাদের আরো এই চ্যাপ্টারের শেষের দিকে এটা নিয়ে আরো নন কর্ডেট ক্ষেত্রে আরো কিছু জানতে পারবে। ঠিক আছে, এখন আমরা আমাদের যে পরিফেরা ফাইলাম আছে, আমরা এই ফাইলাম সম্পর্কে জানবো বা এই পর্ব সম্পর্কে জানবো। পরিফেরা ফাইলাম, হ্যাঁ পরিফেরা যে, এটা খুবই মনে রাখবা যে ছিদ্রযুক্ত। পরিফেরা ফাইলামের প্রাণীরা কেমন হবে? ছিদ্রযুক্ত। ছিদ্রযুক্ত যে প্রাণী, এদেরকে বলা হয় হলো পরিফেরা, এবং এরা খুবই প্রাচীনতম। তোমরা যখন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল এবং ডিসকভারি চ্যানেল দেখো, যখন পানির নিচে ক্যামেরাটা নিয়ে যায়, কতগুলো প্রাণী আছে দেখবা যে উদ্ভিদের মতো দেখতে মনে হয় অনেক সময়। তারা চলাচল করে না, নড়াচড়া করে না। হ্যাঁ, এই প্রাণীগুলো সাধারণত ম্যাক্সিমাম গুলোই হলো পরিফেরা ফাইলামের প্রাণী। কারণ পরিফেরা ফাইলামের যে প্রাণীগুলো, যে সদস্যগুলো আছে, তারা চলাচল করতে পারে না। এটা হলো নিশ্চল, সিসেল অ্যানিমেল। তো এই পরিফেরা পর্বের, আমরা পরিফেরা পর্বের যে পরিচয়, এর ফার্স্ট পরিচয় হলো এরা হলো ছিদ্রযুক্ত, ছিদ্রাল প্রাণী। হ্যাঁ, এই জন্য এদেরকে বলা হয় স্পঞ্জ। এদেরকে কি বলা হয়? স্পঞ্জ। এবং এরা দেখা যায় যে তাদের যে ডালপালা, ফুলদানি, তারপরে বাটি এবং বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তোমাদের যে বললাম, যে একটু আগে বললাম যে যখন ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে আমরা যখন দেখি যে ক্যামেরাটা পানির নিচে নিয়ে যায়, তখন কিন্তু সুন্দর একটা প্রাণী জগৎ, সুন্দর একটা আমরা জগৎ দেখতে পাই, জীব জগৎ দেখতে পাই। এবং এই জীব জগতে উদ্ভিদ এবং প্রাণী দুজনেই আছে। তাহলে আমরা এই যে পরিফেরা পর্বের আমরা দেখতে পাচ্ছি যে, এবং কারো এদের রং বিভিন্ন ধরনের হয়। আমরা অনেকের রং কালো দেখি, কারো রং কমলা দেখি, কারো খুব উজ্জ্বল, কারো বেগুনি, কারো লাল, মানে বিভিন্ন বর্ণের প্রাণী আমরা এটা দেখতে পাই। এবং এই যে পরিফেরা পর্বের যে প্রাণী, এটা সাধারণত বেশিরভাগই হলো সামুদ্রিক। এদের জলে বা এখানে খুব একটা আমাদের যে আমরা যে মিঠা পানিতে এদেরকে খুব একটা দেখা যায় না। এরা বেশিরভাগই কি সামুদ্রিক। তাহলে আমরা পরিফেরা পর্বের মোটামুটি পরিচয় জেনে গেলাম। পরিফেরা পর্বের পরিচয় জানলাম। আমরা পরিফেরা পর্বের ফার্স্ট পরিচয় যেটা, সেটা হলো এই প্রাণীগুলো খুবই প্রাচীন, এদের যে সদস্যগুলো আছে, এবং এরা হলো ছিদ্রযুক্ত, এবং এই জন্য এদেরকে বলা হয় ছিদ্রাল প্রাণী বা স্পঞ্জ নামে তাদেরকে আখ্যায়িত করা হয়। এবং এই প্রাণীগুলো ডালপালা আছে, তারপরে অনেকে দেখতে বাটির মতো, অনেকে দেখতে ফুলদানির মতো, অনেকে দেখতে লম্বা তির্যক একটা লাঠির মতো বিভিন্ন আকৃতির হয়ে থাকে, এবং এরা বিভিন্ন বর্ণের হয়, লাল, নীল, হলুদ, কমলা, সবুজ, ম্যাম, বেগুনি। আমার তো নেট চলে গিয়েছিল, তো আমি তো শুরু থেকে কিছু বুঝি না, আমাকে একটু আরেকবার বুঝিয়ে দেন। তুমি কতক্ষণ ছিল না? ম্যাম, অনেকক্ষণই ছিলাম না। সর্বনাশ। হ্যাঁ আচ্ছা, ম্যাম, আমি ইচ্ছা পিছনে করে না, নেটই ছিল না আমার। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা বেশি কিছুই করিনি। আমরা এই যে 9টা যে ফাইলাম, এগুলো পড়েছো তুমি? 9টা ফাইলাম পর্যন্ত ছিলা? না মিস, হ্যাঁ, আমি তো মাত্রই আসলাম। আচ্ছা, আমাদের যে 9টা যে ফাইলাম আছে, 9টা মেজর ফাইলাম আমরা দেখছি। এই 9টা ফাইলামের নাম আমি শিখিয়েছিলাম, যে পরিফেরা, নিডেরিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাটোডা, মলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকোনোডার্মাটা এবং কর্ডাটা। তুমি এটা ক্লাস 8-এই পড়ে এসেছো। ঠিক আছে বাবা? জি এরপরে আমি যেটা পড়িয়েছি জি সেটা হলো, বলেছি যে আমাদের প্রাণী জগতে 33টা ফাইলাম দেওয়া আছে, তার মধ্যে এখানে 9টা ফাইলাম তোমাদের পড়তে হবে, বাকিগুলো দরকার নেই, চোখ দেওয়ারও দরকার নেই। তোমাদের বই নাম দেওয়া আছে, কিন্তু এত মাথায় নেওয়ার কোনো দরকার নেই। তাহলে আমরা এরপরে আমরা যেটা পড়েছি সেটা হলো যে, আমরা দেখেছি যে নটোকর্ডের উপস্থিতি এবং অনুপস্থিতির উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হলো কর্ডেট আর একটা নন কর্ডেট। যাদের দেহে নটোকর্ড অনুপস্থিত তাদেরকে বলা হয় কি নন কর্ডেট,
আর এই যে নন কর্ডেট বা নন কর্ডেটের যে প্রাণী আছে তাদের যে বৈশিষ্ট্য, আমরা যদি বৈশিষ্ট্য জানি তাহলে প্রথমে কিন্তু আমাদের বৈশিষ্ট্য কোনটা দেখলাম যে তাদের নটকট থাকবে না, তাদের গলবিলীয় ফুলকারন্ধ্র থাকে না, তাদের রক্ত রসে তাদের কি থাকে হিমোগ্লোবিন থাকে। তারপরে তাদের যে স্নায়ুরজ্জ, এই স্নায়ুরজ্জটা কেমন, আমরা তাদের স্নায়ুরজ্জটা দেখেছিলাম হলো গ্রন্থিযুক্ত অঙ্কীয় এবং নিরেট। এবং তাদের যে ত্বক, এই ত্বক থেকে চোখের কি ঘটে উদ্ভব ঘটে। এই মোটামুটি আমরা নটোকর্ডের এই বৈশিষ্ট্যগুলো জেনেছি। এরপর আমরা যেটা জানলাম, হিকম্যান এই নটোকর্ডের যে বিভাজন করেছিলেন এই পর্ব নিয়ে, তার মধ্যে আমরা দেখেছি যে নিম্ন শ্রেণীর প্রাণীদের ক্ষেত্রে পরিফেরা এবং নিডারিয়া, প্লাটিহেলমিনথিস হলো সিলোমবিহীন, আর নেমাটোডা হলো অপ্রকৃত সিলোমযুক্ত। আর এই মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা এবং কর্ডাটা, এই যে পাঁচটা যে ফাইলাম আমরা দেখছি এরা সবাই হলো প্রকৃত সিলোমযুক্ত। তাহলে এখন বুঝেছো বাবা? হ্যাঁ মিস। আচ্ছা, এখন আমরা যেটা পড়ছিলাম যে আমাদের প্রথম যে ফাইলামটা আমাদের বোর্ডে লেখা আছে পরিফেরা। পরিফেরা ফাইলামের আমরা দেখেছি যে পরিফেরা ফাইলামটা কেমন, এটা পরিচয় জানলাম। পরিফেরা ফাইলামের পরিচয় জানতে গিয়ে আমি বললাম যে এই ফাইলামের প্রাণীগুলো হলো কেমন হবে। এই ফাইলামের প্রাণীগুলো তারা প্রাচীনতম এবং এই প্রাণীগুলো ছিদ্রযুক্ত, এই জন্য এদেরকে ছিদ্রাল প্রাণী বা স্পঞ্জ নামে অভিহিত করা হয়। এবং এই পর্বের যে প্রাণীগুলো আছে তারা তাদের দেখতে তাদের ডালপালা মতো মনে হয়, অনেক সময় ফুলদানির মতো মনে হয়, বাটির মতো মনে হয়, অনেক সময় একটা পেয়ালার মতো মনে হয়, অনেক সময় তির্যক লাঠির মতো মনে হয়, এবং তারা বিভিন্ন রঙের হয়। আমরা যে রংধনুতে যে 7টা রং দেখি, বেনি, আসো, কলা মা ছোটবেলায় শিখিয়েছিল তাই না, মোটামুটি সবগুলো এই পর্বের প্রাণীর ক্ষেত্রে দেখা যায়। বোঝা গেছে? তাহলে বেগুনি, নীল, কমলা, আরো কি কি 7টা রং, সবগুলো রঙই এখানে দেখা যায়। আর এই পর্বের যে প্রাণীগুলো তারা পূর্ণাঙ্গ অবস্থায় এই প্রাণীগুলো কখনোই চলাচল করতে পারে না, তারা হলো নিশ্চল। এবং এই পর্বের বেশিরভাগ প্রাণী হলো সামুদ্রিক। এই পর্বের বেশিরভাগ প্রাণী কি সামুদ্রিক। আমি তোমাদের অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিই, তোমরা অ্যাটেন্ডেন্সটা দাও তারপরে পড়াই, ঠিক আছে বাবা? কি হলো? আমাদের অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দিয়েছি বাবা, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তাহলে আমরা যে পরিফেরা পর্বে যে পরিচয় বলছিলাম, এই পরিফেরা পর্বের পরিচয় থেকে কিন্তু আমরা পরিফেরা পর্বের বৈশিষ্ট্য লিখতে পারি। লিখতে পারি বলো তো তোমরা, দুই একটা বৈশিষ্ট্য বলো তো। আমি কতগুলো পরিচয়ের তার পরিচয়ের মধ্যে বৈশিষ্ট্য বললাম, তোমরা একটু বলো তো দুই একটা। ম্যাম এটা ম্যাম অসংখ্য এরা ছিদ্রযুক্ত। প্রাচীনতম, এদের এদের দেহে ছিদ্র, এরা ছিদ্রযুক্ত, এদের দেখতে ডালপালার মতো, অনেকটা ফুলদানির মতো, এটা কিন্তু কতগুলো এরা ছোটবেলার কথা, বিভিন্ন এটা রঙের বৈশিষ্ট্য, হয়। ইন্টারমিডিয়েটে এটা লেখা যাবে না, ঠিক আছে? এটা ডালপালা যুক্ত, ঘটির মতো, বাটির মতো, ফুলদানির মতো, এটা কিন্তু ইন্টারমিডিয়েট লেভেলে লেখা যাবে না, এটা ছোট বেবিরা লিখবে, ঠিক আছে বাবা? আচ্ছা, তারপরে বলো। দেহপ্রাচীর অস্টিয়া নামক অসংখ্য হ্যাঁ, ছিদ্রযুক্ত। অস্ট্রিয়া কিন্তু আমি বলি নাই, আমি কিন্তু আমার কথার মধ্যে অস্ট্রিয়া বলি নাই এখন পর্যন্ত। আপনি আমি বলেছেন অস্ট্রিয়াতে ছিদ্রযুক্ত। মিস, দেহে অসংখ্য ছিদ্র থাকায় হ্যাঁ এদেরকে মিস ছিদ্রাল প্রাণী বলা হয়, মানে এরা ছিদ্রাল প্রাণী। হ্যাঁ, বা স্পঞ্জ নামে অভিহিত করা হয়। জি তারপরে ম্যাম। এরা কি, এরা হলো নিশ্চল, চলাচল করতে পারে না। এরা সবাই সামুদ্রিক, বেশিরভাগ প্রাণী সামুদ্রিক। এগুলো কি তার
বৈশিষ্ট্য, তাই না? আমি আমার কথাতে এটা বলেছি। আমি কিন্তু অস্ট্রিয়ার কথা এখনো বলিনি। এই যে এখন অস্ট্রিয়ার কথা বলবো, কারণ অস্ট্রিয়া কি একটা দেশের নাম, একটা কি ভাষার নাম, না একটা কিসের নাম, রাজ্যের নাম, কিসের নাম বলো, তোমরাই বলো। অস্ট্রিয়া কিসের নাম? হ্যাঁ, অস্ট্রিয়া নাম শুনেছো? জি না। নাম শোনো নাই? এটা মিস কত একটা হলো? দেশের নাম মিস শুনেছি। একটা দেশের নাম। হ্যাঁ, তাহলে এই যে অস্ট্রিয়া, এটা হলো একটা দেশের নাম। তাহলে অস্ট্রিয়া যে একটা দেশের নাম, এই যে এই অস্ট্রিয়ার নাম অনুসারে তাদের যে এই যে ছিদ্রটা যে আছে, এই ছিদ্রটার নাম হলো, তারা হলো অস্ট্রিয়া নামক কি ছিদ্রযুক্ত। তাহলে আমরা এই যে তাদের যে ছিদ্র, এই ছিদ্র কি দেহ প্রাচীর, তাদের যে দেহ প্রাচীর আছে, এই দেহ প্রাচীরটা কি অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। তাহলে এটা আমাদের তাদের একটা অনেক বড় বৈশিষ্ট্য। তারপরে আমরা দেখো, আমরা কিন্তু পড়ে এসেছিলাম, আমরা কি পড়ে এসেছিলাম, আমরা যখন কি নাম, আমরা দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী পড়ে এসেছিলাম, তাই না? তাহলে এই যে পরিফেরা যে পর্ব আছে, এই পরিফেরা পর্বের প্রাণীগুলো কেমন হবে? দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে? আমরা ডিপ্লোপ্লাস্টিক প্রাণী, দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী পড়েছিলাম। এটা কি কেউ বলতে পারবে যে এই পর্বের প্রাণীগুলো কেমন হবে? আমরা পড়েছি দ্বিস্তরী এবং ত্রিস্তরী প্রাণী, ভুলে গেছি, তাই না? জি মিস পড়েছি। প্রাণী না? হ্যাঁ, কি? মিস হ্যাঁ, দ্বিস্তরী বিশিষ্ট তাদের দুটা স্তর দিয়ে গঠিত মিস। দুই স্তর বিশিষ্ট প্রাণী আচ্ছা, দ্বিস্তরী প্রাণী। দ্বিস্তরী প্রাণী, তাই না? জি মিস। তাহলে এই যে পরিফেরা ফাইলামের যে প্রাণীগুলো আছে, এই পরিফেরা ফাইলামের প্রাণীগুলো কেমন হবে? দ্বিস্তরী হবে না ত্রিস্তরী হবে? ম্যাডাম দ্বিস্তরী। কারণ আমরা জানি যে প্লাটিহেলমিনথেস থেকে কর্ডাটা ফাইলাম পর্যন্ত যে পর্বগুলো সবগুলোই কি, সবগুলো দ্বিস্তরী প্রাণী। ত্রিস্তরী। তাহলে এটা আমি কেন বললাম, কারণ এমসিকিউ প্রশ্ন অনেক সময় আসে, এই জন্য তোমাদেরকে এটা বললাম। এবং এই যে এই প্রাণীগুলো যে আছে, এই প্রাণীগুলোর এই পরিফেরা পর্বের প্রাণীগুলো, তাদের হলো শরীরে দেহে পানি সংবহন তন্ত্রের জন্য একটা নালীতন্ত্র দেখা যায়, এবং এই নালীতন্ত্রটা খুবই বৈশিষ্ট্যপূর্ণ। কারণ এই নালীতন্ত্রের মধ্য দিয়ে তাদের কি হয়, যখন পানির যে স্রোত হয়, এই স্রোতের মাধ্যমে তাদের খাদ্য, অক্সিজেন এবং শুক্রাণু দেহের ভিতরে কি করে, প্রবেশ করে। এই জন্য এই নালীতন্ত্রটা খুবই গুরুত্বপূর্ণ। এবং এদের দেহে আবার কি আছে জানো, কাঁটা আছে, ছিদ্র আছে, আবার কাঁটাও আছে। সে কাঁটাটা হলো কেমন, চুনময়, এবং ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা আছে। চুনময় কি আছে, ক্ষুদ্র ক্ষুদ্র কাঁটা আছে। এবং এই কাঁটাটা হলো তাদের স্পঞ্জি নামক এক ধরনের জৈব তন্তু দেহের কি করে, কাঠামো গঠন করে। এবং তাদের যে নালীতন্ত্র আছে, এখানে স্পঞ্জশীল নামক একটা প্রশস্ত কি আছে, গহ্বর আছে, গহ্বরে মিলিত হয়। এবং এখানে একটা অস্কুলাম নামে একটা বড় প্রান্তিক ছিদ্রপথ দেহের বাইরে উন্মুক্ত হয়। আর আমরা তো এটা জানলামই যে পূর্ণাঙ্গ প্রাণী কি নিশ্চল, তারা কোনো বস্তুর সাথে, তারা কি কোনো কিছুর সাথে তারা নিজেকে আটকিয়ে রাখে। আর এদের জীবন চক্রে সঞ্চরণশীল ব্লাস্টুলা বা প্যানকাইমুলা লার্ভা দশা বিদ্যমান। তাহলে আমরা পরিফেরা পর্বের যে বৈশিষ্ট্য শিখলাম, তোমরা খুব ভালো করে 3টা বৈশিষ্ট্য শিখবে। আর 3টা মেইন বৈশিষ্ট্য এখন আমি বলছি, তোমাদের এই 3টা লিখলে তোমরা ভালো মার্কস পাবে, ঠিক আছে? অন্যগুলো লিখলেও পাবে, কিন্তু ম্যাম যে 3টা বলবে এটা লিখলে তোমরা ভালো মার্কস পাবে। তোমরা প্রথম যে বৈশিষ্ট্যটা খুব সহজ করে লিখবে, যে তাদের দেহপ্রাচীর অস্ট্রিয়া নামক অসংখ্য ছিদ্রযুক্ত। তাদের দেহপ্রাচীর অস্ট্রিয়া নামক কি অসংখ্য ছিদ্রযুক্ত। তারপরে তোমরা লিখবে যে তাদের যে তাদের দেহ ক্ষুদ্র ক্ষুদ্র কি দ্বারা, এখানে কাঁটা আছে, সে কাঁটা কি স্পঞ্জিন নামক এক কাঁটা দ্বারা আবৃত থাকে। 2টো বৈশিষ্ট্য হয়ে গেল। আর 3 নম্বর বৈশিষ্ট্যে তোমরা যেটা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ স্যার। স্যার আপনি ভালো আছেন? হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আচ্ছা, আলহামদুলিল্লাহ। তোমাদের ক্লাসে কোনো সমস্যা হচ্ছে, বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কোনো সাবজেক্টে? জি স্যার। কোনটাতে বলো তো? স্যার ফিজিক্স।
হ্যাঁ বলো। জি স্যার ফিজিক্সে প্রবলেম। ফিজিক্সে আচ্ছা। স্যার আমি কি কন্টিনিউ করব? এক মিনিট ম্যাডাম, একটু শেষ করুন। ওরা জি যেহেতু স্যার। বলছেন, হ্যাঁ বলো ফিজিক্সে কি মানে কি ধরনের সমস্যা ফেস করছো একটু খুলে বলো, তাহলে আমি আলাপ করতে পারি। স্যার আমি কিছুই বুঝতে পারতেছি না, মানে স্যার যে ক্লাসটা নিচ্ছে ফিজিক্সে। আউল সাহেবের ক্লাস না ম্যাডামের জি ক্লাস? স্যার, জি স্যার, আউল সাহেবের ক্লাস বুঝতে অসুবিধা হচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, আর ম্যাডামের ক্লাস বুঝতে পারো ঠিক মতো? ম্যাডাম ক্লাস নেই তোমাদের? জি স্যার, ম্যাডামেরটা বুঝতে পারছি। আচ্ছা আমি কথা বলবো, যা বুঝতে পারো সেভাবে বুঝাবে। ওকে, বাট তোমরা কোনো হেসিটেট করবে না, ক্লাসে না বুঝলে টিচারকে অবশ্যই প্রশ্ন করবে, বলবে যে স্যার এটা বুঝিনি, আবার বুঝিয়ে দেন। শিক্ষকের দায়িত্ব তোমাদেরকে বোঝানো, সুতরাং ওনারা কখনো এটা বিরক্ত বোধ করবেন না বা অন্যভাবে নিবেন না বিষয়টা, কারণ তোমরা আসছো শিখতে, সুতরাং তোমরা প্রশ্ন করবে। আমি আউট সাহেবকে বলে দিব, সমস্যা নেই। আর অন্য কোনো সাবজেক্টে? নো স্যার। ঠিক আছে ম্যাডাম, কন্টিনিউ করো। জি স্যার। জি, তাহলে আমরা যে এই যে পরিফেরা পর্বের আমরা যে মেইন 3টা বৈশিষ্ট্য আমি বললাম, তোমরা পরীক্ষায় আসলে এই 3টা বৈশিষ্ট্যই তোমরা লেখার চেষ্টা করবে। তবে হ্যাঁ তোমরা এটাও মিস লাস্ট ওয়ানটা বলেননি আপনি, আপনি দুইটা দুটো বলেছেন। বলেছেন। আচ্ছা 2টা বলেছি, তাহলে আমরা লাস্ট যেটা লিখবো সেটা হলো খুব সহজ বৈশিষ্ট্যটা লিখবে যে এদের পূর্ণাঙ্গ প্রাণী হলো নিশ্চল, তারা চলাচল করতে পারে না, তারা কি করে কোনো বস্তুর সাথে নিজেকে আটকিয়ে রাখে, এই সহজ বৈশিষ্ট্যটাই দিয়ে দিবে। ঠিক আছে, তাহলে আমরা প্রধান 3টা বৈশিষ্ট্য কি শিখলাম? এদের দেহ প্রাচীর কি অস্ট্রিয়া নামক ছিদ্রযুক্ত, তারপরে কি আছে তাদের দেহ প্রাচীরে ক্ষুদ্র ক্ষুদ্র চুলময় কি আছে কাটা আছে। আর একটা বৈশিষ্ট্য কি শিখলাম? এরা হলো নিশ্চল, তারা চলাচল করতে পারে না, কোনো বস্তুর সাথে নিজেকে কি করে আটকিয়ে রাখে। অবশ্যই পূর্ণাঙ্গ প্রাণী লিখলে ভালো, না লিখলেও সমস্যা নেই। আচ্ছা এখন তোমাদের মধ্যে দুর্জয় বলো, আমি যে পরিফেরা পর্বের বৈশিষ্ট্য বললাম, তুমি আমি যে 3টা বলেছি এটা ছাড়া তুমি 2টো বলো, কারণ আমি তো অনেকগুলো বৈশিষ্ট্য বলেছি তাই না? দুর্জয় বলো। দুর্জয়। জি মিস। হ্যাঁ আমি যে 3টা বৈশিষ্ট্য বলেছি এই 3টা ছাড়া তুমি 2টো বলো। মিস দেহে অসংখ্য কোষে নির্মিত হলেও মিস কোষগুলো সুবিন্যস্ত আকারে সাজানো, মানে সুবিন্যস্ত হয়ে টিস্যু গঠন করে মিস। ভেরি গুড, তারপর? টিস্যু গঠন করে মিস, সরি মিস, টিস্যু গঠন করে না। Yes, টিস্যু গঠন করে না, অর্থাৎ এরা কোষীয় মাত্রার গঠন বিশিষ্ট প্রাণী। হ্যাঁ কোষীয়, এটা বলতে হবে যে তারা কোষীয় মাত্রা গঠন বিশিষ্ট প্রাণী। ঠিক আছে, আর আরেকটা বৈশিষ্ট্য বলো। দেহ সংবহন তন্ত্রের বিকল্প হিসেবে পানি প্রবাহের জন্য বৈশিষ্ট্যপূর্ণ নালীতন্ত্র দেখা যায়। আচ্ছা এত কঠিন না বলে আমি সহজ বলে দিতাম, তুমি খুব সহজভাবে আমাকে 2টো বৈশিষ্ট্য বলে দিতা। সেই 2টো বৈশিষ্ট্য কি জানো? আমি একটা সহজ বৈশিষ্ট্য শিখালাম যে এই পর্বের প্রাণী কি তারা হিমোগ্লোবিন থাকে মিস। তারা কি দ্বিস্তর বিশিষ্ট, ঠিক কিনা? আমি এই বৈশিষ্ট্যটা শিখিয়েছি না? হ্যাঁ তুমি এই সহজ বৈশিষ্ট্যটাই বলে দিতা, কঠিন তো আমাদের দরকার নাই, আমরা সহজ কিছু সহজভাবে লিখবো। হ্যাঁ, আর এই পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? স্পঞ্জ নামে অভিহিত করা হয়, এটাও কিন্তু তার বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কিনা বলো? তাহলে এই পর্বের প্রাণীদেরকে কি বলা হয়? স্পঞ্জ নামে অভিহিত করা হয়। আমি কিন্তু এটাও বলেছি না? জি মিস। হ্যাঁ, তাহলে আমরা পরিফেরা পর্ব পারবো তো সবাই? হ্যাঁ পরিফেরা পর্ব আমরা সবাই পারবো। তাহলে পরিফেরা পর্বের এখন আমরা এক্সাম্পল শিখবো। এখন তোমাদের এক্সাম্পলে কিন্তু আমি বলেছি যে এখানে কি করতে হবে, আমাদের অবশ্যই সায়েন্টিফিক নেম দিতে হবে। হ্যাঁ তোমাদের এখানে দেখো তোমাদের নতুন বইয়ে তোমাদের আমাদের আসলে যে কয়টা নাম দেওয়া আছে এখানে, সিউডোসেরাটিনিয়া ক্রাসা, তারপরে দেওয়া আছে তোমাদের প্লাকিনা ক্যানাকি, এই যে প্লাকিনা ক্যানাকি এবং সিউডো যে আমরা সিউডোসেরাটিনিয়া ক্রাসা, এটা যে আমরা এই প্রাণীগুলো তোমাদের নতুন অ্যাড করেছে। আমাদের ল্যাবে যে প্রাণীটা আছে এই পর্বে আমি সেই প্রাণীটা লিখে দিই, কারণ ওই প্রাণীটাই তোমরা চিনবে, কারণ সবার ল্যাবে ওইটা আছে। সেটা হলো এসকাইফা জিলাটিনোসাম। এই যে আমি সায়েন্টিফিক নেমটা লিখে দিচ্ছি, এসকাইফা জিলাটিনোসাম, এসকাইফা জিলাটিনোসাম।
তাহলে আমরা কি জানলাম? পরিফেরা পর্বের যে উদাহরণ আমি এখানে লিখে দিচ্ছি। স্কাইপা, তোমরা সায়েন্টিফিক নেম লেখার সময় আমাদের অবশ্যই কি কি ফলো করতে হবে? রুলস গুলো মনে আছে? সায়েন্টিফিক নেম লিখতে গেলে আমাদের প্রথম অক্ষর কি করতে হবে? বড় হাতে লিখতে হবে। স্কাইপা আমি লিখলাম, তারপরে আন্ডারলাইন করতে হবে জিলাটিনো সাম, এটা হলো। তারপরে আমরা গণ নামের প্রথম অংশ বড় হাতের আর প্রজাতি নামের প্রথম অংশ কি ছোট হাতে লিখতে হবে এবং দুটোই আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে। তাহলে দুটো যে আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে, তাহলে আমরা পরিফেরা পর্বের উদাহরণে স্কাইফা জিলাটিনো সাম, এটা আমাদের ল্যাবে আছে। তোমরা যেটা লিখবে তোমাদের বইয়ে আছে, তোমরা এটাও লিখতে পারো, এটা সহজ। প্লাকিনা ক্যানাকি একটা কোশ্চেন ছিল। ওকে, হ্যাঁ বলো বলো, ক্লাস টাইম শেষ হয়ে যাচ্ছে। পরীক্ষায় মিস উদাহরণ মানে স্বরূপ থাকলে প্রশ্নে কোনটা থাকবে সব সময়? পরীক্ষায় কি থাকলে? তোমার কথা প্রশ্ন বুঝি নাই আমি। যদি এটা দেয় মানে পরীক্ষা দেয় তাহলে কোন নামটা দিয়ে থাকবে? পরীক্ষায় তোমার কোনো নাম দিবে না, তোমাকেই লিখতে হবে। তোমাকে এখানে বলবে যে পরিফেরা পর্বের তুমি পরিফেরা পর্বের উদাহরণ দাও, ঠিক আছে? একটা স্ট্রিং দিল যে একটা ধরো কোনটা বেশি আছে মিস? হ্যাঁ, আর কোনটা তোমার যেটা চয়েস তুমি সেই নাম সায়েন্টিফিক নেমটা লিখবে, কোনো সমস্যা নেই। তুমি যে কোনো একটা লিখতে পারো, ঠিক আছে বাবা? জি মিস। তুমি তোমার প্রশ্নের অ্যানসার পেয়ে গেছো? জি মিস। আচ্ছা, তাহলে আজকে ক্লাসে আমরা কি শিখলাম? আমরা যেটা শিখলাম, আমরা প্রথমে আমাদের কি শিখলাম? আমাদের যে পর্বের নাম, 9টা প্রধান পর্ব আছে, সেই পর্বের নাম আমরা শিখেছি। আর এই যে 9টা পর্বের মধ্যে আমরা প্রথম যে পর্বটা পরিফেরা পর্বে আমরা বৈশিষ্ট্য এবং উদাহরণ শিখলাম। আর আমরা শিখেছি যে নন কর্ডাটার বৈশিষ্ট্য, ঠিক আছে? তো সবাই ভালো থেকো। পরীক্ষার জন্য যতটুকু পড়ানো হচ্ছে ততটুকুর মধ্যে প্রশ্ন থাকবে, তোমরা এর মধ্যে প্রিপারেশন নিতে থাকো। ওকে, আল্লাহ হাফেজ। সবাই অ্যাটেন্ডেন্স দিয়েছো বাবা? হ্যাঁ বলো বাবা। ম্যাম, আমাদের কি বায়োলজি ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার একসাথে হবে? হ্যাঁ, তোমাদের 30 মার্কসের পরীক্ষা হবে। বায়োলজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার একসঙ্গে হবে। ফার্স্ট পেপার থেকে 15টা কোশ্চেন থাকবে, সেকেন্ড পেপার থেকে 15টা থাকবে। আমি শুরুতেই বলেছিলাম, তুমি হয়তো তখন জয়েন করোনি নাকি? ঠিক আছে, ক্লিয়ার? না ম্যাম, একটু দেরিতে জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। জানতে চাইলে আমরা অনেকবার জানিয়ে দেবো, ঠিক আছে? আমাদের কাজই তো তোমাদেরকে জানানো। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থেকো। নামটা একটু লিখে নিতাম একটু যদি। আসসালামু আলাইকুম। কি লিখে দেবো বুঝি না, কি কি লিখেছিল? বোর্ডের নামটা। হ্যাঁ বুঝি না, আমি ওর কথা বুঝতেই পারছি না। না, হ্যাঁ বোর্ডের নামটা লিখতে চাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ লিখো, সমস্যা নাই। স্কাইপা জিলাটিনো সাম প্লাকিনা ক্যানাকি। তুমি আমাকে অনেক আগে বলে তো আমি সরে যেতাম। আমি তো এতক্ষণ বোর্ডের সামনে দাঁড়িয়েছিলাম, আমি সাইডে চলে আসতাম। আমি তো বুঝতেই পারছি না। এই আমার কথা কি তোমাদের খুব স্পিড শোনা যায়? তোমরা যারা আছো দ্রুত শুনতে পাও তোমরা? না মিস, ঠিক আছে। ঠিক আছে, তোমাদের বুঝতে প্রবলেম নেই তো? নো মিস। হ্যাঁ নো মিস। আচ্ছা, ওকে, লেখা শেষ বাবা? জি মিস। ওকে, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ভালো থেকো। আসসালামু আলাইকুম ম্যাম। ওকে আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম। ওকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।